ওকে, সো আজকে আমরা যেই কবিতাটা পড়তে চলেছি সেখানে তার নাম সরোজিনী নাইডু। তো সবার আগে তোরা বল, এই যে ব্যাঙ্গল, ব্যাঙ্গল কথাটার মানে কি? ব্যাঙ্গল কথাটার মানে চুড়ি। অ্যান্ড সেলার্স, সেলার্স মানে হচ্ছে বিক্রেতা। তাহলে যদি আমাকে এই কবিতাটার বাংলা নাম করতে হয় তাহলে কি হবে? চুড়ি বিক্রেতা গুলি। ঠিক আছে? তো এই যে চুড়ি বিক্রেতা গুলি, এই কবিতাটা লিখছেন কে? এই কবিতাটা লিখছেন সরোজিনী নাইডু। নাও সরোজিনী নাইডু, এনার জন্ম কত সালে? এনার জন্ম 1879 সালে 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষের খুব গুরুত্বপূর্ণ একটা দিন। বলতে পারবে কেউ কেন? কেউ বলতে পারবে? ইন্ডিয়ান ন্যাশনাল উইমেন্স ডে কত সালে পালন করা হয়? এই কত তারিখে পালন করা হয়? এই 13ই ফেব্রুয়ারি পালন করা হয়। তাহলে আমাদের ভারতবর্ষের উইমেন্স ডে এটা 13ই ফেব্রুয়ারি পালন করা হয় কার জন্মদিন অনুসারে? না, সরোজিনী নাইডুর জন্মদিন অনুসারে। তাহলে বুঝতে পারছিস ছোটখাটো লেখিকা নয়, অনেক বড় মাপের লেখিকা। আচ্ছা, ইনি জন্মাচ্ছেন কত সালে? আমি বললাম 1879 সালের 13ই ফেব্রুয়ারি। এবং জন্মানোর জায়গা দেখ, সরোজিনী নাইডুর নামটা শুনে বুঝতে পারছিস দ্যাট শি ইজ অ্যান ইন্ডিয়ান অথর, রাইট? এবং জন্মাচ্ছেন কোথায়? ইনি জন্মাচ্ছেন হায়দ্রাবাদে। নাও এনাকে মানে ইনি কি নামে পরিচিত? ইনি পরিচিত নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে। ঠিক আছে, এটা এনার একটা উপাধি, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নেক্সট বলছে যে ইনি কিন্তু একজন ডিস্টিংগুইশড পোয়েট তো ছিলেন, অর্থাৎ একজন স্বনামধন্য পোয়েট তো ছিলেন, তার সাথে সাথে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও ছিলেন। পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ইন দ্য সেন্স, ইনি ভারতবর্ষের তোরা 1930s এর ডান্ডি অভিযানের কথা শুনেছিস? যেখানে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে ডান্ডির উপকূলে পায়ে হেঁটে যাত্রা করেছিলেন লবণ আইন ভঙ্গ করার জন্য। ইনি কিন্তু গান্ধীজির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার সমস্ত আন্দোলনে যোগদান করেছেন এবং বড় ভূমিকা পালন করেছেন। তাহলে শুধুমাত্র একজন পোয়েট এমনটা নয়, তার সাথে সাথে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও বটে, যার নামে ইন্ডিয়ান ন্যাশনাল উইমেন্স ডে পালন করা হয় 13ই ফেব্রুয়ারি। বলো এত অব্দি তোমরা বুঝতে পেরেছো? নাও এই কবিতাটা প্রথম কত সালে প্রকাশিত হয়? মনে রাখবি, এই কবিতাটা, এই দ্য ব্যাঙ্গল সেলার্স কবিতাটা প্রথম প্রকাশিত হয় 1912 সালে। ঠিক আছে? এবং যেই কালেকশন এই কবিতাটা প্রকাশিত হয়, যেই সংকলনে এই কবিতাটা রয়েছে, সেই সংকলনটার নাম কি? সেই সংকলনটার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম। এবার দ্য বার্ড অফ টাইম কে বাংলায় করলে কি হবে? সময়ের পাখি? না পাখির সময়? না না, পাখির সময় নয়, সময়ের পাখি। ঠিক আছে? এনার কবিতাতে না আমরা বারে বারে দেখেছি যে সময় না দ্রুত চলে যায়। ঠিক আছে? ইনি বিভিন্ন কবিতার নামে বা বিভিন্ন কবিতাতে এনার বিষয়বস্তু আছে দেখবি, যেখানে ইনি বারবার বলছেন যে সময় কিন্তু কখনো থেমে থাকে না। ঠিক আছে? সময়ের এটা বৈশিষ্ট্য যে সময় সর্বদা চলতে থাকে। এই কবিতাটার যে সংকলনটা, সেই সংকলনটার নামটাও কিন্তু অনেকটা রকমই সাজেস্ট করছে, দ্য বার্ড অফ টাইম, সময়ের পাখি। সময় কখনো একা এক জায়গায় কখনো কারোর জন্য থেমে থাকে না। এবং এই দ্য বার্ড অফ টাইম যেটা 1912 সালে প্রকাশিত হয়, সেই দ্য বার্ড অফ টাইমে আমাদের এই কবিতাটা দ্য ব্যাঙ্গল সেলার্স রয়েছে। বলো তোমরা এত অব্দি বুঝতে পেরেছো? নাও ব্যাঙ্গল সেলার কবিতাটা, এই কবিতাটা কি নিয়ে? দ্য ব্যাঙ্গল সেলার্স এই কবিতাটা বেসিকলি একটা মেয়ের জীবনের স্টেজেস নিয়ে। ঠিক আছে? যেমন আমি লিখতে পারি স্টেজেস অফ আ উইমেন্স লাইফ। একটা মহিলা, এবারে একটা মহিলা মানে পার্টিকুলারলি কোনো মহিলার কথা বলছে না, এই একটা মহিলা ইন্ডিয়ান সোসাইটির সমস্ত মহিলার কথা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? এবং একটা মহিলার জীবনের কি কি স্টেজ হতে পারে, ঠিক আছে, সেই সমস্ত স্টেজকে সেলিব্রেট করছে এই কবিতাটা। যেমন একটা মহিলার জীবনের প্রথম যে স্টেজটা, সেই স্টেজটাকে কি বলা হয়? ধরো যেই স্টেজে এখন তোরা আছিস, তোদেরকে বলা হয় তোমার MEIDEN, মেইডেন। কেউ আবার ময়দান পড়িস না জানো? ঠিক আছে? মেইডেন, মেইডেন কথাটার মানে কি? মেইডেন কথাটার মানে হচ্ছে কুমারী। ঠিক আছে? যেমন তোরা অবিবাহিতা নারী কুমারী। নাও মেইডেনের পরের স্টেজ একটা নারীর জীবনে কি হতে পারে? মেইডেনের পরের স্টেজ একটা নারীর জীবনে হচ্ছে ব্রাইড। নাও এই ব্রাইড মানে কি? ব্রাইড মানে বউ। বি ফর ব্রাইড, বি ফর
বউ। নেক্সট এর পরে আর একটা স্টেজ, সেই স্টেজটা কি? সেই স্টেজটা হচ্ছে মাদার। মাদার মানে মা। তাহলে একটা নারী, সেই নারীর জীবনের তিনটে স্টেজ। নাম্বার ওয়ান মেইডেন, যখন নারীটা থাকে কুমারী। নাম্বার টু ব্রাইড, যখন সে বিয়ে করে হয় বউ। নাম্বার থ্রি মাদার, তারপরে তার ছানাপোনা হয় এবং সে হয়ে যায় মা। একটা নারীর জীবনের এই যে তিনটে স্টেজ, এই তিনটে স্টেজের বর্ণনা করছে এই কবিতাটা দ্য ব্যাঙ্গল সেলার্স। ঠিক আছে? নাও এখন কিন্তু এই যে আমাদের ফেমিনিস্ট নারী, তারা মানছে না এই কনসেপ্টটাকে, যে প্রথমে আমরা কুমারী, তারপরে বিয়ে করে নিলাম, তারপরে মা হয়ে গেলাম। তারা বলছে যে একটা নারীর জীবনে কি শুধু এইটুকুনি? না, আমরা তার থেকে বড়। সমাজে আমাদের নিজস্ব একটা পরিচয় আমাদেরকে ক্রিয়েট করতে হবে, বলছে আমাদের নারী সম্প্রদায়। যাই হোক, সেই বিষয়টা কতটা ঠিক কতটা ভুল সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার কেউ নই, এবং আমি আলোচনা করবো না। আমি আলোচনা করব আজকে আমাদের কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স। ঠিক আছে? এবং এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে বলার আগে আমার বলা দরকার যে এই কবিতায় কতগুলো লাইন আছে। আমাদের যে কবিতাটা আমরা পড়বো, এই কবিতায় সর্বমোট 24টা লাইন আছে, এবং এই 24টা লাইন কটা স্ট্যান্ডায় ভাগ করা? এই 24টা লাইন 4টে স্ট্যান্ডায় ভাগ করা। নাও এখানে অঙ্ক তো তোমরা ভালো করো। 24টা লাইন যদি 4টে স্ট্যান্ডায় ভাগ করা থাকে, তাহলে প্রতিটা স্ট্যান্ডায় কতগুলো করে লাইন থাকবে? প্রতিটা স্ট্যান্ডায় কিন্তু 6টা করে লাইন আছে। তাহলে এই কবিতাটায় কতগুলো লাইন? ওভারঅল 24 লাইনস। এবং কটা স্ট্যান্ডা? 4টে স্ট্যান্ডা। তাহলে প্রতিটা স্ট্যান্ডায় কতগুলো করে লাইন হবে? প্রতিটা স্ট্যান্ডায় তোমার 6টা করে লাইন হবে। এবং প্রতিটা কবিতা যেমন রাইম স্কিম থাকে, তোদেরকে আমি রাইম স্কিম বার করা শিখিয়েছিলাম, রাইট? যেমন আমরা সনেট নাম্বার, আচ্ছা তোদের তো সনেট নাম্বার 18 ছিল না, তোদের ছিল কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802। সেখানে আমরা এবিবিএ, এবিবিএ, সিডি, সিডি, সিডি রাইম স্কিম বার করেছিলাম। তো এই কবিতাটার রাইম স্কিম কি? এই কবিতাটার প্রতিটা স্ট্যান্ডার রাইম স্কিম হচ্ছে রাইম স্কিম। প্রতিটা স্ট্যান্ডার রাইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি। এটা প্রতিটা স্ট্যান্ডার রাইম স্কিম। দেখবি প্রতি দুটো লাইনের মধ্যে তোমার অন্তের মিল থাকবে। ঠিক আছে? যাই হোক, তাহলে কবিতার স্ট্রাকচার সম্পর্কে বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এই কবিতাটা একটা লিরিক পোয়েম। কেমন পোয়েম? LYRIC, লিরিক পোয়েম। কেউ বলতে পারবে লিরিক পোয়েম কাকে বলে? এনিওয়ে, দেখো লিরিক পোয়েম, হ্যাঁ থ্যাংক ইউ, গানের মতো। সো লিরিক পোয়েমের কোয়ালিটি হচ্ছে এর মধ্যে রিদম থাকবে, এর মধ্যে রাইম থাকবে। লিরিক পোয়েম বেসিক্যালি এমন একটা কবিতা, যেই কবিতাটা গানের মতো করে তুই মানুষকে শোনাতে পারবি। আগেকার দিনে গ্রিস বলে একটা দেশে এই লিরিক পোয়েমের উদ্ভব হয়। তখনকার দিনে কিছু বিশেষ কবিতা হতো, যেই কবিতাটা একটা বাদ্যযন্ত্র, যেই যন্ত্রটার নাম হচ্ছে LYRE, লায়ার। হ্যাঁ, লায়ার নামক এক বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের সাথে এই কবিতাগুলো গেয়ে প্রকাশ করা হতো। এবং সেই জন্য লায়ারের সাথে মানে লায়ার বাজিয়ে বাজিয়ে যেহেতু কবিতাগুলো শোনানো হতো, সেই জন্য কবিতার নাম হয়ে গেছে লিরিক। এখন তোরা যতই গান শুনিস না কেন, এই যে সাইয়ারা শুনছিলিস দিন আগে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা গান কিন্তু নিজে একটা করে লিরিক কবিতা। বলে এত অব্দি বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ আ লিরিক পোয়েম which consists of 24 lines including 4 stanzas, each stanzas containing 6 lines, and the rhyme scheme is A A B B and C C. বলো বুঝতে পেরেছো আপাতত এত অব্দি? নাও আমরা কবিতার বিষয়বস্তুতে চলে আসি। এবং এই কবিতার বিষয়বস্তু বেশ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং বলছি? আমরা এই কবিতায় দেখব একদল ব্যাঙ্গল সেলার্স, অর্থাৎ একদল চুড়ি বিক্রেতা, তারা আর কি মন্দিরের মেলায় যাচ্ছে। কোন একটা জায়গায় মন্দির আছে, সেই মন্দিরের পাশে একটা মেলা বসেছে। তো একদল চুড়ি বিক্রেতা মন্দিরের মেলায় যাচ্ছে, মাথায় কি নিয়ে? মাথায় চুড়ির বোঝা নিয়ে।
এবং তারা সকলে মিলে চিৎকার করছে যে তোমরা চুড়ি নেবে গো, চুড়ি, এখানে কেউ আছে যারা চুড়ি নেবে? আমাদের বাড়ির সামনে ফেরিয়ালাগুলো চিৎকার করতে করতে যায় না? ঠিক তেমন ভাবেই একদল চুড়ি বিক্রেতা তারা এই চুড়ি নিয়ে মন্দিরের মেলায় যাচ্ছে এবং তাদের কাছে রয়েছে কি? তাদের কাছে রয়েছে রং বেরঙের চুড়ি। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই প্রত্যেকটা রং, এই রং কি ডিফাইন করে? প্রত্যেকটা রং নারীর জীবনের একটা বিশেষ সময়ের কথা বলে এবং সেটাই আমরা এবারে পড়বো। বলে এত অব্দি বুঝতে পেরেছ? প্রথমেই আসছি কি বলছে, ব্যাঙ্গল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা। এখানে একদল চুড়ি বিক্রেতা আর কি রাস্তা দিয়ে যাচ্ছে মন্দিরের মেলায় এবং ওরা চিৎকার করে বলছে আমরা হলাম চুড়ি বিক্রেতা গো, আমরা চুড়ি বিক্রেতা। হু বেয়ার, না BEAR, বেয়ার। বেয়ার কথাটার মানে কি? বেয়ার মানে হচ্ছে বহন করা। তাহলে আমরা হলাম সেই চুড়ি বিক্রেতা যারা বহন করি our shining loads to the temple fair, যারা বহন করি আমাদের উজ্জ্বল বোঝা, our shining loads। এবারে এই our shining loads, উজ্জ্বল বোঝা, আমাদের উজ্জ্বল বোঝা, এই উজ্জ্বল বোঝা বলতে কোন জিনিসটার কথা বলা হচ্ছে? চুড়ির কথা বলা হচ্ছে। চুড়িগুলো উজ্জ্বল হয়, হ্যাঁ, এবং মাথায় চাপিয়ে নিয়ে তারা যাচ্ছে, তাই জন্য বলছে আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা বহন করছি আমাদের উজ্জ্বল বোঝা, মানে আমাদের উজ্জ্বল চুড়িগুলি কোথায় নিয়ে যাচ্ছি? টু দা টেম্পল ফেয়ার। টেম্পল ফেয়ার মানে মন্দিরের মেলাতে। Who will buy this delicate bright rainbow tinted circles of light? আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা মাথায় বই নিয়ে চলেছি চুড়ি এবং চলেছি কোথায়? মন্দিরের মেলায়। তারপরের লাইনে বলছে হু উইল বাই, কারা কিনবে? দিস ডেলিকেট ব্রাইট, এমন কোমল উজ্জ্বল, এই কোমল আর উজ্জ্বল এটা কিসের কথা বলা হচ্ছে? চুড়ির কথা বলা হচ্ছে। কারা কিনবে এমন কোমল এবং উজ্জ্বল রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। রেইনবো টিন্টেড মানে রামধনুর রঙে রঞ্জিত। দেখ, চুড়ির সমস্ত চুড়ির কি এক কালার হবে? চুড়ি তো বিভিন্ন কালারের হবে, যেন সেই রামধনুর কত রং। সার্কেলস অফ লাইট, আলোক বলয়। এবারে এই আলোক বলয় মানে হচ্ছে গোল, তো গোল গোল বিভিন্ন রঙের যে চুড়ি, যেই চুড়ি আমরা বহন করে চলেছি, সেই চুড়ি তোমরা কারা কিনবে? Lustrous tokens of radiant leaves for happy daughter and happy wives। এখানে লিভস কথাটাকে না কবি লাইভস হিসাবে ইউজ করেছে, সেই জন্য দেখবি লাইনটা এইভাবে মিলবে, lustrous tokens of radiant lives for happy daughters and happy wives। নাও এই টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, lustrous tokens of radiant lives। দেখ, lustrous tokens, lustrous tokens, lustrous কথাটা মানে উজ্জ্বল, টোকেন মানে চিহ্ন, and radiant lives মানে হচ্ছে সুখী জীবনের। এই যে ব্যাঙ্গল সেলার তারা চুড়িগুলোকে কি বলছে? বলছে সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন। কথাটার মানে কি? চুড়ি কারা পড়বে? চুড়ি পড়বে যারা সুখী আছে, যারা খুশি আছে। তুমি হাতে সুন্দর চুড়ি পরে আছো, এর মানে তুমি জীবনে নিশ্চয়ই সুখী আছো। তাই জন্য বলছে এই যে সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন, এই সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন কোনটাকে বলা হচ্ছে? লাস্টার্স টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। এটা কোনটাকে বলা হচ্ছে? এগুলো চুড়িগুলোকে বলা হচ্ছে। এমন উজ্জ্বল জীবনের সুখী, এই সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন কাদের জন্য? ফর হ্যাপি ওয়াইভস, এই ফর হ্যাপি ডটার্স এন্ড হ্যাপি ওয়াইভস। এই যে চুড়িগুলো আমরা মাথায় বয়ে নিয়ে চলেছি, এই চুড়িগুলো সুখী কন্যা অর্থাৎ তোদের মতো এই সুখী মেয়ে, এন্ড হ্যাপি ওয়াইফ মানে হচ্ছে সুখী স্ত্রীদের জন্য। তাহলে যে ফার্স্ট স্ট্যান্জা, এই ফার্স্ট স্ট্যান্জায় কোনো স্পেসিফিক চুরির কথা বলেনি। ফার্স্ট স্ট্যান্জা আমাদের কাছে ইন্ট্রোডিউস করছে এই আইডিয়াটা যে একদল চুরি বিক্রেতা। তাহলে এই যে কবিতাটা, এই কবিতার বক্তাকে এই চুরি বিক্রেতাগুলি, তো একদল চুরি বিক্রেতা তারা কি করছে? তারা তাদের মাথায়
চুরির বোঝা নিয়ে তারা কোথায় চলে যাচ্ছে? তারা চলে যাচ্ছে মন্দিরের মেলাতে। এবং তারা জিজ্ঞেস করছে, তারা চিৎকার করে করে জিজ্ঞেস করছে যে কারা কিনবে এমন চুড়ি, এমন সুন্দর কোমল চুড়ি, এমন চুড়ি যা সুখী জীবনের উজ্জ্বল চিহ্ন। কারা কিনবে এমন চুড়ি? এই চুড়িগুলো কাদের জন্য? এই চুড়িগুলো সুখী মেয়েদের জন্য আর সুখী বউদের জন্য। বলো ফার্স্ট অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো? নাও এবার আমরা চুড়ির ডেসক্রিপশন পড়বো। বলছে সাম আর মিট ফর আ মেইডেন্স রিস্ট। এই যে এত চুড়ি, এই চুড়িগুলোর মধ্যে বিশেষ কিছু চুড়ি আছে যেই চুড়িগুলো কাদের জন্য? যেই চুড়িগুলো এই মেইডেনদের জন্য। আমাদের কাছে যে এত চুড়ি আছে, এই চুড়িগুলোর মধ্যে বিশেষ কিছু চুড়ি আছে যেই চুড়িগুলো কুমারী নারীদের জন্য। কোন চুড়ি? কি রঙের চুড়ি কুমারী নারীদের জন্য? বলছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এই যে রূপলি আর নীল, আমাদের কাছে এই রূপলি আর নীল চুড়িগুলো, যেই চুড়িগুলো দেখতে পাহাড়ি কুয়াশার মতো। বলছে পাহাড়ের যখন কুয়াশা জমে, সেই কুয়াশার রং কি হয়? সেই কুয়াশার রং হয় নীল। রুবাম ইসলাম গান লিখেছে, নীল রং ছিল ভীষণ প্রিয়। তো পাহাড়ের যে কুয়াশা, সেই কুয়াশার রং হলো নীল। এমনই রূপলি আর নীল চুড়ি কাদের জন্য? না, কুমারী নারীদের জন্য। তাহলে কুমারী নারীদের চুড়ির কালার সিলভার ব্লু। Some are flashed like the birds that dream. ওহ, অসাধারণ লাইন। কিছু আরো চুড়ি আছে যেই চুড়িগুলোর রং হচ্ছে ফ্লাস্ট। এবার এই ফ্লাস্ট এটা কেমন রং? ফ্লাস্ট রং হতে পারে পিঙ্ক অ্যান্ড লাইট রেড। পিঙ্ক অ্যান্ড লাইট রেড। পিঙ্ক কথার মানে কি? গোলাপি। আর লাইট রেড মানে হচ্ছে হালকা লাল। তাহলে আমরা লালচে গোলাপি কালার বলতে পারি। বলছে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম। কিছু চুড়ি ফুলের কুড়ি। কেমন কুড়ি? যে কুড়ি স্বপ্ন দেখে। কি দারুণ এই লাইনটা। কিছু চুড়ি, যেই চুড়ি ফুলের কুড়ির মতো বা স্বপ্ন দেখা ফুলের কুড়ির মতো। এইখানে না, এই যে তরুণ নারী, এই তোদের মতো তরুণ নারী, এদেরকে ফুলের কুড়ির সাথে তুলনা করেছে। পাঞ্জাবিতে মেয়েদেরকে কুড়ি বলা হয়। দেখো, ফুলের কুড়ির সাথে তরুণ নারীদের তুলনা করেছে কেন? ভাব একটা ফুলের কুড়ি, সে স্বপ্ন দেখে যে আমি বড় হয়ে ফুল হব, আমি ফুল হয়ে নয়তো ঈশ্বরের পায়ে যাব, না হলে কারো বিয়ের মালাতে সাজবো। তাহলে একটা কুড়ি সে যেমন স্বপ্ন দেখে যে সে বড় হয়ে ফুল হবে, তেমন ভাবেই আমাদের যে নারী, এই নারীরা এই বয়সে স্বপ্ন দেখে যে আমি যখন আরো একটু বয়স হবে আমার, তখন আমার জীবন আরো নতুন সম্পর্ক হবে, আমি বিয়ে করব, আমি অন্য বাড়িতে যাব। তাহলে এখানে নারীদেরকে, এই তরুণ নারীদেরকে কেন কুড়ির সাথে তুলনা করা হয়েছে? যেমন কুড়ি যেমন স্বপ্ন দেখে ফুল হওয়ার, নারীও স্বপ্ন দেখে ফুল হওয়ার। এইখানে ফুলের স্পেলিং FOOL। নারী তেমন স্বপ্ন দেখে স্ত্রী হওয়ার। এবং এই যে কুড়ি, যেই কুড়ি ফুটেছে কোথায়? অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ আ উডল্যান্ড স্ট্রিম। কল্পনা করো একটা অরণ্য, একটা বন, সেই বনের মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা নদী, এবং নদীর পাশে ট্রাঙ্কুইল ব্রাউ কথাটার মানে হচ্ছে শান্ত ভূমি। একটা নদী যেটা বনের মধ্যে দিয়ে চলেছে, এবং সেই নদীর পাশের একটা শান্ত যে পাড় নদীর, সেই পাড়ে একটা ফুলের কুড়ি। এবং ফুলের কুড়ির রং কেমন? ফুলের কুড়ির রং হচ্ছে পিঙ্ক অ্যান্ড লাইট রেড, গোলাপি যা লালচে। এই রঙের চুড়িও আছে। এই রঙের চুড়ি কাদের জন্য? এই সমস্ত মেইডেনদের জন্য। Some are aglow with the bloom that clips. কিছু চুড়ি সুন্দর ফোটা ফুলের মতো। To the limpid glory of a newborn leaves. যেন পাতার স্বচ্ছ সবুজ রং। তাহলে এই যে মেইডেনদের জন্য কত চুড়ি দেখেছিস? কত রঙের চুড়ি? মেইডেনদের জন্য সিলভার অ্যান্ড ব্লু। এই সিলভার আর ব্লু কালার
এই কালারটাকে রিপ্রেজেন্ট করেছে কিভাবে? পাহাড়ি কুয়াশার মতো। কিছু চুড়ি, যেই চুড়ির রং পিঙ্ক অ্যান্ড লাইট রেড, ফুলের কুড়ি, যেই কুড়ি ফুটেছে অরণ্যের মধ্যে বয়ে চলা এক নদী, সেই নদীর শান্ত তীরে ট্রানকুইল ব্রাউতে, তেমন রঙের পিঙ্ক অ্যান্ড লাইট রেড তোমার চুড়ি। আবার কিছু চুড়ি কিসের মতো? না সদ্য গজানো গাছের পাতার মতো। গাছের সদ্য গজানো পাতা, তার রং কেমন হবে? সবুজ হবে। এই সবুজ চুড়ি। তোরা পড়িস চুড়ি? আচ্ছা, তাহলে মেইডেনদের জন্য তো এতটা হয়ে গেল। এবারে আমরা কাদের জন্য পড়বো? এবারে আমরা পড়বো ব্রাইড, অর্থাৎ বউদের জন্য কেমন চুড়ি। দেখা যাক বউদের জন্য কেমন চুড়ি। বলছে সাম আর লাইক ফিল্ডস অফ কর্ন, কিছু যেন সূর্যালোকিত ধান ক্ষেত। এই সূর্যের আলোয়, তোরা কখনো ধান ক্ষেত দেখেছিস? ধান ক্ষেতে যখন সূর্যের আলো পড়ে তখন ধান ক্ষেতের রংটা কেমন ইয়েলো হয়ে যায় না, হলুদ হয়ে যায় না? কিছু চুড়ি হলুদ রঙের। কেমন না বলছে ধান ক্ষেতে সূর্যের আলো পড়লে যে রং হয় সেই রঙের। এই চুড়ি কাদের জন্য? মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। এই চুড়ি হলো সেই বউয়ের জন্য যার বিয়ে হবে। বিয়ের সকালে পড়বে এই যে সুন্দরী বউ, বিয়ের সকালে পড়বে চুড়ি। কি রঙের চুড়ি? হলুদ রঙের চুড়ি। Some like flame, some like the flame of her marriage fire. আবার এই যে ব্রাইড, এদের জন্য কি শুধুমাত্র হলুদ চুড়ি? না, বলছে বিয়ের যে অগ্নি, বিয়ের অগ্নি মানে কখনো বিয়ে হলে একটা মাঝখানে অগ্নিকুণ্ড জ্বলে দেখেছিস? হ্যাঁ, যার পাশে পুরোহিত বসে বলে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এই যে আগুনের কালার, আগুনের কালার কেমন হবে? আগুনের কালার হবে তোমার ব্রাইট রেড। তাহলে সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, কিছু চুড়ি আছে যে চুড়ির রং বিয়ের অগ্নিকুণ্ডের রঙের। or rich with the hue of heart's desire. আবার কিছু চুড়ি আছে যা হৃদয়ের বাসনার রঙের। মাই গড, হৃদয়ের বাসনার রং, মনের ইচ্ছের রং, মনের রং লাল। ঠিক আছে, ডিপ রেড। তাহলে দেখো, যারা বিবাহ যাদের হবে, যারা ব্রাইড, তাদের জন্য কি কি চুড়ির কালার আছে? ইয়েলো। এই যে ইয়েলো চুড়ি, হলুদ চুড়ি, এটাকে রিপ্রেজেন্ট করছে, এটাকে আমাদের দেখাচ্ছে কিসের মতো করে? বলছে ধান খেতে যখন সূর্যের আলো পড়ে যেই রং হয় সেই রঙের চুড়ি। ধান খেতে সূর্যের আলো পড়লে রং হয় হলুদ। এই হলুদ চুড়ি ব্রাইডরা কখন পরবে? বিয়ের দিন সকালে। কিছু চুড়ির রং কিসের মতো? না বলছে অগ্নিকুণ্ডে জ্বলতে থাকা আগুনের মতো। বিয়ের সময় অগ্নিকুণ্ডের যে আগুন, সে আগুনের রং কি হয়? ব্রাইট রেড, উজ্জ্বল লাল। সেই রঙের চুড়ি আছে। আবার কেমন চুড়ি? আবার হচ্ছে ডিপ রেড, টকটকে লাল। এই টকটকে লাল কিসের রং? বলছে মনের রং। আমরা মাঝে মাঝে বলি না মনে রং ধরেছে, তো মনে কি রং ধরে? আরে রেসিস্ট কালো রং নয়, লাল রং ধরে। মনের রঙের রঙা চুড়ি, বাবা। এই জন্যই লোকে রেড হার্ট পাঠায়। আমার তো কিছু বান্ধবী আছে ব্ল্যাক হার্ট পাঠায়। ঠিক আছে, টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার। আচ্ছা, এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো ঝনঝন করবে। লুমিনাস মানে দীপ্তময় উজ্জ্বল, টেন্ডার মানে কমল, আর ক্লিয়ার মানে স্বচ্ছ। এই যে বউয়ের হাতের চুড়িগুলো, এই চুড়িগুলো ঝনঝন করবে। কখনো সে দেখবি বাড়িতে নতুন বউ এলে, সে যদি হাতে অনেক চুড়ি পরে থাকে, সে কোনো কাজ করলে দেখবি চুড়ির টুংটাং টুংটাং আওয়াজ হয়, which sounds very beautiful. And now luminous মানে উজ্জ্বল।
টেন্ডার, কিন্তু কোমল চুড়িগুলো। আচ্ছা, চুড়িটা কোমল বলছে, তোরা ভাবছিস শুধুমাত্র এমনি বলে দিচ্ছে কোমল? না, দেখো এই নতুন বউ, সে নতুন চুড়ি পরেছে, সবই ঠিক আছে, কিন্তু তাকে সর্বদা নিজের চরিত্র ঠিক রাখতে হবে, না হলে চুড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে। আবার কপালের ফের থাকলে স্বামী মরে গেল, চুড়ি ভাঙতে হতে পারে। তাই জন্য বলছে চুড়ি বড় কোমল, বড় সাবধানে রাখতে হবে। অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে স্বচ্ছ, নারী চরিত্রের মতো স্বচ্ছ চুড়ি। লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো কিসের মতো না, যেন তার বিয়ের হাসি আর বিয়ের অশ্রু বা কান্নার মতো। চুড়ি সেটা বিয়ের হাসি বা বিয়ের কান্না। এই যে চুড়ির আওয়াজ আমাদের শুনতে ভালো লাগে তো? অবশ্যই ভালো লাগে। বাড়িতে যখন নতুন বৌমণি আসে, তখন তার হাতে যে চুড়ির আওয়াজ, সেই আওয়াজ শুনতে ভালো লাগে। কিন্তু এই চুড়ির আওয়াজ একটা নারীর জীবনের দুটো দিকটাকে রিপ্রেজেন্ট করছে। ভাব, যখন বিয়ে হয় মেয়েরা খুশি হয় তো? অবশ্যই হয়। মেয়েদের হাসি দেখতে পাই আমরা, কিন্তু মেয়েদেরকে তো কাঁদতেও দেখি আমরা বিয়ের সময়। বল, এই বিয়ের সময় মেয়েরা হাসে কেন আর মেয়েরা কান্না কেন করে? মেয়েরা খুশি হয় কারণ তারা জীবনে একটা নতুন সম্পর্ক তৈরি করবে। আর তারা দুঃখ পায় কেন? কারণ তারা তাদের আগের যে সম্পর্ক, তার বাবার সাথে যে সম্পর্ক, মায়ের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে এগোচ্ছে। তাহলে এই যে চুরির যে আওয়াজ, এই আওয়াজটা কিন্তু একটা মেয়ের জীবনের ওই ট্রানজিশন, ওই রূপান্তরণটা দেখায়, যেখানে সে একটা মেয়ে থেকে একটা বউ হলো, যেখানে সে নিজের জীবনের কিছু সম্পর্ক পেল, যেটা ব্রাইডাল লাভ, আর জীবনের কিছু সম্পর্ক হারালো, যেটা ব্রাইডাল টিয়ার। এবং এই বিয়ের আনন্দ দুঃখ সমস্ত জিনিসটাই রিপ্রেজেন্ট করছে কে? রিপ্রেজেন্ট করছে এই চুড়িগুলো। তাহলে এইখানে আমাদের হয়ে গেল ব্রাইডদের জন্য, অর্থাৎ বিবাহিতা নারীদের জন্য কি কি চুড়ি আছে। বল, তোরা এই তিনটে স্ট্যান্সা যে পড়ালাম আর এরপরে লাস্ট স্ট্যান্সা পড়াবো, প্রথম তিনটে স্ট্যান্সা বুঝতে পেরেছিস? এবং প্রত্যেকটা উপমা বুঝতে পেরেছিস? প্রত্যেকটা কালারকে কিসের সাথে কানেক্ট করে বলা হয়েছে? তাহলে আমরা এবারে আমাদের লাস্ট স্ট্যান্সায় যাই। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। এরপরে আবার কিছু চুড়ি আছে। কেমন চুড়ি? না, পার্পল। হ্যাঁ রে, পার্পল মানে কি রং? বেগুনি চুড়ি। আর গোল্ড ফ্লেকড গ্রে, গোল্ড ফ্লেকড গ্রে কথাটা মানে ধূসর চুড়ি, যেই চুড়িতে সোনালী আভা লাগানো। বেগুনি চুড়ি, ধূসর চুড়ি, কাদের জন্য? ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। এই বেগুনি চুড়ি বা সোনালী আভা লাগানো ধূসর যে চুড়ি, এই চুড়িগুলো তার জন্যে যে জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করেছে। জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করেছে কোন নারী? মা। তাহলে মায়েদের জন্য বিশেষ কিছু চুড়ি আছে, যেমন বেগুনি চুড়ি, যেমন ধূসর চুড়ি যার মধ্যে সোনালী আভা। এবারে ধূসর চুড়ি হয়, অ্যাকচুয়ালি চুড়ি সোনালি থাকে, বাসন মাজতে মাজতে কাপড় কাচতে কাচতে সেই সোনালী আভাগুলো চলে যায়, শুধু কিছু আভাই থেকে যায় সোনালী, বাকি চুড়িটা হয়ে যায় ধূসর। যাই হোক, এই ধূসর চুড়ি, সোনালী আভার বেগুনি চুড়ি, এই চুড়িগুলো কাদের জন্য? এই চুড়িগুলো সেই নারীর জন্য যেই নারী জীবনের অর্ধেকটা পথ অতিক্রম করেছে। ফর হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যার হাত করেছে আদর। কাদের আদর করেছে? এই আমাদের মতো সন্তানদের আদর করেছে। যার হাত করেছে আদর, হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার ভালোবাসা দিয়েছে আশীর্বাদ। কার হাত করেছে আদর? ছোটবেলা থেকে কার আদর খেয়ে মানুষ হয়েছি? মায়ের আদর খেয়ে। ছোটবেলা থেকে আমাদেরকে বারে বারে আশীর্বাদ কে দিয়েছে? মা দিয়েছে। যার হাত করেছে আদর, যার ভালোবাসা এক আশীর্বাদ সমান। and cradled fair sons on her faithful breast, এই চুড়ি তাদের জন্য যারা নিজের বিশ্বস্ত বুকে দোল খাইয়েছে
তার সন্তানদের। এই যে আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, আমরা এখনো বাচ্চা আমাদের মায়ের কাছে, বাট স্টিল আমরা যখন ছোট বাচ্চা ছিলাম, কে বেশি কোলে নিয়েছে রে? কে ঘুম পাড়িয়েছে কোলে নিয়ে, বাবা না মা? অবশ্যই মা অনেক বেশি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে। তাই বলছে, যার বিশ্বস্ত বুকে দোল খাইছে সে, এই চুরি তাদের জন্য। এই চুরি কাদের জন্য? and serves her household in fruitful pride। এই চুরি তাদের জন্য যারা তাদের গৃহকর্ম গর্বের সাথে করেছে। বাড়িতে এমন একজন নারী আছে যে বাড়ির প্রত্যেকটা কাজ আমি কেন করব না বলেই প্রত্যেকটা কাজ করে। কে সে? গৃহকর্ম গর্বের সাথে করে সেই নারীটার নাম মা। এই চুরি তাদের জন্য। এই চুরি কাদের জন্য? এই চুরি তাদের জন্য যারা and worship the gods after her husband's side। এই চুরি তাদের জন্য যারা ঈশ্বরের উপাসনা করে স্বামীর পাশে বসে। ঈশ্বরের উপাসনা, বাড়িতে ঠাকুর পুজো কে করে? মা করে। এই চুরি তাদের জন্য। তাহলে ভালো করে একটা জিনিস দেখ, এই যে কবিতাটা, এই কবিতাটা একটা নারীর জীবনকে সেলিব্রেট করছে। এবং নারীর জীবনের কটা স্তরকে সেলিব্রেট করছে? নারীর জীবনের 3টে স্তরকে সেলিব্রেট করছে। একটা স্তর যেখানে নারী থাকে কুমারী, দ্বিতীয় স্তর যেখানে নারী হয়ে ওঠে বিবাহিতা নারী, আর তৃতীয় স্তর যেখানে নারী হয়ে ওঠে মা। এবং প্রত্যেকটা স্তরের জন্য বিশেষ বিশেষ কিছু কালার। বলে বুঝতে পেরেছো? এর সাথে সাথেই আমাদের দ্য ব্যাঙ্গেল সেলার্স শেষ হচ্ছে। ধন্যবাদ।